হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সার্জিং ইন কম্প্রেসর এটা নিয়ে আলোচনা করব। মানে একটা কম্প্রেসরে সার্জিং কিভাবে হয়, ওকে, সার্জিং কিভাবে হয়, তারপরে হচ্ছে যে এটার সার্জিং হইলে কম্প্রেসরের উপরে এটার ইফেক্ট কী কী পড়ে, ওকে। দেন আমরা কিভাবে সার্জিং প্রতিরোধ করতে পারি, দ্যাট মিন্স অ্যান্টি সার্জিং, এটা নিয়ে একটা ডিটেলস আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট সার্জিং কম্প্রেসরে। এবং আজকের লেকচারটা অনেকটা লেন্দি হইতে পারে, বিকজ সার্জিং এর যে ফেনোমেনাটা এটা অ্যাকচুয়ালি বুঝতে গেলে আসলে একটু আস্তে ধীরে অ্যাকচুয়ালি কনসেপ্টগুলো বুঝতে হবে। কারণ জিনিসটা সহজ, বাট এটার যেই ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা এটা একটু বুঝতে হয়তো অনেকের ক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে। তো এই জন্য আস্তে ধীরে এই পুরো কনসেপ্টটা একটু বোঝার ট্রাই করব। ওকে, তো দেরি না করে প্রথমে আমরা স্টার্ট করি যে এই যে সার্জিং ইন কম্প্রেসর, ওকে। প্রথমে আমরা কি কি টপিকস আলোচনা করব, আজকের লেকচারের কন্টেন্টসগুলো কি কি হবে আমি এখানে একটু লিখে রাখছি। যে প্রথমে সার্জিং ইন কম্প্রেসর এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেন সার্জিং ইনস্টেবিলিটি সাইকেল এটা নিয়ে আলোচনা করা হবে, এবং ফাইনালি আমরা অ্যান্টি সার্জিং নিয়ে আলোচনা করব। ওকে ওকে আচ্ছা, এইবার প্রথমে আসি সার্জিং কি। এখন সার্জিং সম্পর্কে ডিটেলস আলোচনার পূর্বে কিছুটা আগে সার্জিং সম্পর্কে আমরা একটু মানে ধারণা নিয়ে নিই যে অ্যাকচুয়ালি সার্জিং কী। এগুলো অ্যাকচুয়ালি এখানে যা নেওয়া হয়েছে এগুলো অ্যাকচুয়ালি নেট থেকেই নেওয়া হয়েছে আর কি। তো সার্জিংটা হচ্ছে যে আমি লিখছি যে সার্জিং ইজ এ ফেনোমেনন কমনলি এনকাউন্টার্ড ইন কম্প্রেসর্স, particularly centrifugal and axial compressors, and it refers to an unstable operating condition characterized by oscillations in flow and pressure. ওকে, এখন সার্জিংয়ের মানে মেইন বিষয়টাই হচ্ছে যে আমরা কি জানি। সাপোজ আমি একটু নিচে যদি একটা ছবি এখনও ট্রাই করি, যে সাপোজ এইটা আমাদের একটা কম্প্রেসর, ঠিক আছে, এটা আমাদের একটা সাপোজ কম্প্রেসর, এবং কম্প্রেসরের সাপোজ এইটা হচ্ছে আমাদের সাকশন লাইন, এটা হচ্ছে আমাদের সাপোজ ডিসচার্জ লাইন, এবং কম্প্রেসর কম্প্রেসিবল ফ্লুইডকে কম্প্রেস করে সাপোজ কোনো একটা রিজার্ভয়ারে, এটা সাপোজ কোনো একটা রিজার্ভয়ার বা ভেসেল যাই হোক কিছু একটা হইতে পারে, আমাদের অত কনসার্ন না, এটা আমরা ধরে নিলাম ইঞ্জিনিয়ারে এটা একটা রিজার্ভয়ার। এখন কম্প্রেসরটা কি করতেছে, এটা হচ্ছে আমাদের কম্প্রেসরটা হচ্ছে যে কম্প্রেসিবল ফ্লুইডকে কম্প্রেস করতেছে, করে ডিসচার্জ লাইনে ডিসচার্জ প্রেশার মানে করতেছে, ক্রিয়েট করতেছে, বিল্ড আপ করতেছে। এটাই হচ্ছে মেইন কথা কম্প্রেসরের। আচ্ছা, এখন সার্জিং বিষয়টা হচ্ছে কি যে মানে ইন জেনারেল বা নর্মাল কেসে কি হবে, যে এই সাকশন লাইন থেকে সাপোজ এটা সাকশন লাইন থেকে ডিসচার্জ লাইনের দিকে কি হবে, ফ্লোটা হবে, এবং ডিসচার্জ লাইনে প্রেশার বাড়বে কম্প্রেসিবল ফ্লুইডের। এটা হচ্ছে নর্মাল অপারেশন। বাট সার্জিং যদি হয় তাহলে এই যে সাকশন থেকে যে ডিসচার্জের দিকে যে ফ্লোটা যাচ্ছে, ঠিক আছে, ফ্লুইড ফ্লো হচ্ছে, এইটাও হবে, আবার সাথে সাথে ডিসচার্জ লাইন দ্যাট মিন্স রিজার্ভয়ার থেকে কম্প্রেসরের দিকে দ্যাট মিন্স এই দিকেও একটা ফ্লো আসবে। ওকে, আবার সেম জিনিস আবার এই যে এইদিকে আসলো না, রিজার্ভয়ার থেকে সাকশনের দিকে আসবে। ওকে, তারপরে সাকশনে প্রেশার আবার বাড়বে, বাড়তে 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 আবার এত বাড়বে যে এবার তারপরে সাকশন থেকে আবার রিজার্ভয়ার, যে দ্যাট মিন্স নর্মাল অপারেশনে যেরকম হইতো ওই রকম আবার হবে। আবার কি হবে, রিজার্ভয়ারের প্রেশার আবার বাড়বে, বাড়তে বাড়তে আবার কি হবে, এইখানকার সাকশনের প্রেশার মানে অনেক কমে যাবে, তখন আবার এই যে উপরের মানে ঘটনাটা ঘটবে, দ্যাট মিন্স রিজার্ভয়ার থেকে সাকশনের কম্প্রেসরের দিকে ফ্লো আসবে। এই যে একবার সামনের দিকে একবার পিছনের দিকে, দ্যাট মিন্স ফরওয়ার্ড ফ্লো হচ্ছে, একবার ব্যাকওয়ার্ড ফ্লো হচ্ছে। এর ফলে কি হবে, দ্যাট মিন্স ট্রু অ্যান্ড ফ্লো মোশন হবে। এর ফলে আমাদের যেই সাপোজ যদি সেন্ট্রিফিউগাল কম্প্রেসর হয়, সেন্ট্রিফিউগাল কম্প্রেসরের যেই ইম্পেলারটা থাকবে, ঠিক আছে, সেই ইম্পেলার মানে হয়ে যাবে, ভেঙে চুরে একদম কম্প্রেসর শেষ হয়ে যাবে আর কি, ডেট্রিমেন্টাল হবে অনেক আর কি। ঠিক আছে, এটা খুবই ভয়ানক একটা ফেনোমেনন সার্জিংটা। ওকে, কম্প্রেসরের জন্য এটা খুবই একটা মানে কি বলা যায় যে খুব খারাপ অবস্থা যদি সার্জিং হয় আর কি কম্প্রেসরে। ওকে, আচ্ছা, এটা সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করা হবে আস্তে ধীরে। আমি জাস্ট প্রিলিমিনারি আইডিয়াটা দিলাম যে অ্যাকচুয়ালি সার্জিং কি। এখন প্রশ্ন যে কম্প্রেসর চালাইলেই কি সার্জিং হবে, না,
অবশ্যই কিছু কন্ডিশন আছে যেগুলো স্যাটিসফাই করলেই একমাত্র সার্জিং হবে। ওকে, আচ্ছা, এখন এইখানে কিছু কি বলে কি ফিচার্স লিখে রাখছি, যে কি ফিচার্স অফ সার্জিং, সেটা কি কি? ফ্লো রিভার্সাল, ফ্লো রিভার্সাল। এখানে কি লিখছে যে হোয়েন দ্য ফ্লো রেট থ্রু দ্য কম্প্রেসর ড্রপস বিলো এ ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, হোয়েন দ্য ফ্লো রেট through the compressor drops below a critical point, the compressor can no longer maintain a stable flow, leading to a momentary reversal of flow. আচ্ছা, এখন এইখানে এই যে কি ফিচার্সের যেগুলো আমি দিছি, ফ্লো রিভার্সাল, তারপরে প্রেশার ফ্লাকচুয়েশন, ওকে, তারপরে হচ্ছে আরেকটা কি ইনস্টেবিলিটি, এখানে এগুলো আমি তো লিখে রাখছি। এখন এগুলো অ্যাকচুয়ালি আগেই মানে এখান থেকে আমি মানে জাস্ট একবার পড়ে দিচ্ছি, বাট এটা অ্যাকচুয়ালি বুঝতে গেলে আসলে সার্জিংয়ের ওই মেকানিজমটা যেটা আর কি আছে, ওয়ার্কিং প্রিন্সিপালটা যেভাবে কাজ করে অ্যাকচুয়ালি, ওইটা বুঝলে এই কি ফিচার্সগুলো অ্যাকচুয়ালি নিজেই বুঝে যাবে। ওকে, এই জন্য আমি এখানে অ্যাকচুয়ালি মানে ওইভাবেই করতেছি না, মানে এখানেই আলোচনা করতেছি না। যখন আমি বোঝাবো তখন অ্যাকচুয়ালি বোঝানোর শেষে সবাই অ্যাকচুয়ালি এই কি ফিচার্সগুলো মানে অটোমেটিক বুঝে যাবে। ওকে ওকে, তো আমি এটা অ্যাকচুয়ালি আর মানে এই করতেছি না, এখানে পড়ে টাইম লস করতেছি না, আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট স্লাইডে এখানে দেওয়া আছে যে কজেস অফ সার্জিং, ওকে, তারপরে ইফেক্টস অফ সার্জিং। এইগুলা মানে কি বলে, যখন সার্জিংয়ের ডিটেলস আমি আলোচনা শেষ করে দিব তখন মানে এইগুলা দেখলেই সবাই বুঝতে পারবে যে আসলে কি কি কজ হয়, কোন কোন মানে কজ ইয়ার কি বলে কোন কোন কারণে সার্জিং হয়, তারপরে সার্জিং হলে এর ইফেক্টটা কী পড়ে। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি নিজেই তখন মানে এই স্লাইডটা সবাই বুঝতে পারবে। ওকে, তো আমি এই জন্য আর এটা পড়ে অ্যাকচুয়ালি টাইম লস করতেছি না। এইবার আসি সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, সেইটা হচ্ছে সার্জ ইনস্ট্যাবিলিটি সাইকেল অথবা সার্জিং সাইকেল আমরা বলতে পারি। এইটা এবার আমাদের বুঝতে হবে। প্রিভিয়াসলি আমি ওই যে কী বলে সার্জিং প্রথমে যখন বোঝাচ্ছিলাম যে কম্প্রেসর আঁকাইছিলাম, দেন হচ্ছে আমরা হচ্ছে যে রিজার্ভার আঁকাইছিলাম, ওকে, ওইটা যেটা আঁকাইছি না ওইটাই এখানে আমি আরেকবার মানে মানে আঁকাইছি আর কি। ঠিক আছে, এখন বিষয়টা কি যে এই যে এখানে আমি একটা সাইকেল দিছি না, এটাই হচ্ছে আমাদের সেই সার্জিং সাইকেল আর কি, এটাই হচ্ছে আমাদের সেই সার্জিং সাইকেল, সার্জিং সাইকেল বা সার্জ সাইকেল, সার্জ ইনস্টেবিলিটি সাইকেল। ওকে, এখন এই সাইকেলটা প্রথমে আমাদের বুঝতে হবে, ঠিক কিনা? এই যে সাইকেলটা আছে, এই যে সাইকেলটা এইখান থেকে এই যে এইভাবে 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 আবার এই দিক দিয়ে উপরে উঠে গেছে, এই সাইকেলটা আমাদের বুঝতে হবে, ঠিক কিনা? এই সাইকেলটা এটা হচ্ছে কম্প্রেসরের একটা ক্যারেক্টারিস্টিক কার্ভ, যেরকম পাম্পের ক্যারেক্টারিস্টিক কার্ভ থাকে না, সেম কী বলে কম্প্রেসরেরও ক্যারেক্টারিস্টিক কার্ভ থাকে। কিন্তু পাম্পের ক্যারেক্টারিস্টিক কার্ভটা আমরা কেমন জানি? হেড ভার্সেস কিউয়ের যে গ্রাফটা হয় সেটা আমরা এরকম জানি না, যে পাম্পের ক্ষেত্রে এরকম হয় না যে এইচ ভার্সেস কিউ হইলে এরকম হয় কিন্তু পাম্পের ক্ষেত্রে। বাট আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে পাম্পের ক্ষেত্রে তো এইচ ভার্সেস কিউ এরকম, ওকে, বাট কম্প্রেসরের ক্ষেত্রে এই রকম গ্রাফও আছে, কার্ভও আছে, আবার এই দিকে এইভাবেও আছে, ঠিক কিনা? তাহলে দ্যাট মিন্স এই যে এইখান থেকে শুরু করে এই যে আমার লেজার পয়েন্টার এখন যেখানে আছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটাতে কি দেখতেছি? ঢালটা কি নেগেটিভ না? কারণ আমি যদি এখানে একটা স্পর্শক টানি এইভাবে, দ্যাট মিন্স এইভাবে, যে সাপোজ আমি যদি আরেকটা কালার নেই, সাপোজ কালো কালারটাই নিলাম বা ইয়েলো কালারই নিলাম, সাপোজ ইয়েলো কালার দিলে মনে হয় বোঝা যাবে না, আই থিঙ্ক। আচ্ছা, কালো কালারটাই আমি নিলাম। এই যে আমি যদি এখানে একটা কী টানি, এখানে যদি একটা স্পর্শক টানি, ঠিক আছে, এই স্পর্শকটা কী হবে? আমাদের এক্স অ্যাক্সিসের সাথে, এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে কী বলে স্থূলকোণ উৎপন্ন করবে, আর স্থূলকোণ যদি উৎপন্ন করে তাহলে আমরা কি জানি? স্থূলকোণ উৎপন্ন করলে আমাদের যে ঢালটা হয় এম, সেটা কি হয়? নেগেটিভ, ঠিক কিনা? তার মানে যখন নেগেটিভ ঢাল হবে, এই দ্যাট মিন্স এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে ঢাল কি? নেগেটিভ। যখন নেগেটিভ ঢাল হবে তখন আমাদের কম্প্রেসর নর্মাল অপারেশনে চলবে, ওকে, তখন কোনো সার্জিং টার্জিং হবে না। বাট যদি কোনো কারণে এইখান থেকে যদি এই দিকে কখনো এই বা মানে
এইখানে চলতেছে নর্মাল কন্ডিশনে, বাট যদি এইখান থেকে অপারেট হওয়া শুরু করে, দ্যাট মিনস এই যে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এই টুকের রেঞ্জের মধ্যে যে কোনো জায়গা থেকে যদি যে কোনো একটা পয়েন্টে থেকে যদি কম্প্রেসর তার মানে স্টার্ট আপ শুরু হয়, ঠিক আছে, তাহলে সার্জিং হইতে পারে। ওকে, আচ্ছা, এখন কিভাবে হবে ওইটা আসতেছি। এইটুকু তো বুঝতে পারছি যে আমাদের কম্প্রেসরের ক্ষেত্রে মানে ক্যারেক্টারিস্টিক যে কার্ভটা থাকে সেটা কিন্তু একটু অন্যরকম। এখানে নেগেটিভ ঢালও আছে, এই যে নেগেটিভ ঢাল হচ্ছে এইটুকের জন্য, আবার পজিটিভ ঢালও আছে। দ্যাট মিনস এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত। এটা কেন পজিটিভ? সহজ, খুবই সহজ, কারণ এই যে আমি যদি এখানে যদি একটা সাপোজ এই পয়েন্টে যদি একটা কি বলে ট্যানজেন্ট বা স্পর্শক টানি, এই সেই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি পজিটিভ কোণ উৎপন্ন মানে করতেছে না, সূক্ষ্ম কোণ উৎপন্ন করতেছে অ্যাকিউট অ্যাঙ্গেল, তাহলে এখানে আমাদের ঢালটা কি হবে? পজিটিভ। ওকে, তো তখন কি হবে? এইদিকে যদি অপারেট মানে এই দিক থেকে যদি অপারেট হওয়া শুরু হয় একটা কম্প্রেসরের, তাহলে সার্জিংয়ের দিকেও অ্যাপ্রোচ করবে। বোঝা গেছে? সহজ বিষয়। আচ্ছা, আরেকটা জিনিস, যখন আমি যদি সাপোজ লেজার পয়েন্টার নেই, যখন এই যে নর্মাল অপারেশন, দ্যাট মিনস স্টেবল অপারেশন করবে কম্প্রেসর, ওকে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তখন আমার যে প্রেশার গ্রেডিয়েন্টটা থাকবে সেটা হবে ফেভারেবল প্রেশার গ্রেডিয়েন্ট। ওকে, আর আমরা জানি প্রেশার গ্রেডিয়েন্ট মেইনলি ফ্লোতে দুই প্রকারের হয়, একটা হচ্ছে ফেভারেবল প্রেশার গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে অ্যাডভার্স প্রেশার গ্রেডিয়েন্ট। যদি ফেভারেবল প্রেশার গ্রেডিয়েন্ট হয় তাহলে কী হবে? এই দিক থেকে কম্প্রেসরের সাকশন সাইড থেকে ডিসচার্জ লাইনের দিকে বা রিজার্ভারের দিকে ফ্লুইডের ফ্লো করবে আর কি, ফ্লো রেট এই দিকে থাকবে। ওকে, ফরওয়ার্ড ফ্লো হবে। বাট যদি যদি আমার প্রেশার গ্রেডিয়েন্ট পজিটিভ হয়ে যায়, দ্যাট মিনস রিজার্ভারের যে প্রেশারটা এটা বেশি হয়ে গেছে, সাকশনের প্রেশার কী হয়ে গেছে? কম হয়ে গেছে, তাহলে কী হবে? তাহলে অ্যাডভার্স প্রেশার গ্রেডিয়েন্ট হবে। দ্যাট মিনস প্রেশার গ্রেডিয়েন্ট পজিটিভ হয়ে যাবে, দ্যাট মিনস এই যে ব্যাক ফ্লো দেওয়া স্টার্ট করবে। বোঝা গেল? খুবই সহজ। সেপারেশন হয়ে যাবে তখন, সামনের দিকে যেতেছিল কিন্তু হঠাৎ করে প্রেশার পজিটিভ হয়ে গেছে ডেল্টা পি, তখন কী হয়ে যাবে? আমার ব্যাক ফ্লো হবে এবং ফ্লুইড ফ্লোয়ের সেপারেশন হবে। ওকে, সেপারেশন হয়ে ও এই দিক দিয়ে যাইতেছিল, ও এইভাবে ঘুরে এই দিক দিয়ে যাওয়া শুরু করবে। ওকে, ব্যাকওয়ার্ড ফ্লো মোশন হবে। এটা হচ্ছে আনস্টেবল অপারেশন, এবং যখন আনস্টেবল অপারেশন হবে তখন সার্জিংটা ক্রিয়েট হয়। ওকে, আচ্ছা, এইবার এক এক করে ডিটেলস আলোচনাতে আসি। বাট এইটা মনে রাখতে হবে, যখন কোনো আমরা একটা ফ্লুইড মেশিন যেরকম পাম্প, কম্প্রেসর, এইগুলোর ক্যারেক্টারিস্টিক কার্ভ আমরা যখন এইভাবে বলি বা ডিটারমাইন করি, তখন একটা কিন্তু সিস্টেম আমাদেরকে মানে চিন্তা করতে হবে। সেই সিস্টেমটা কি? এইটা যে একটা কম্প্রেসর আছে, সেই কম্প্রেসরে এটা সাপোজ সাকশন সাইড, আমি যদি পেন নেই, এটা হচ্ছে কম্প্রেসরের সাকশন। ওকে, এটা হচ্ছে কম্প্রেসরের ডিসচার্জ। ওকে, এটা হচ্ছে কম্প্রেসরের ডিসচার্জ। এটা কম্প্রেসর, যে কোনো কম্প্রেসর হইতে অ্যাক্সিয়াল ফ্লো কম্প্রেসর হইতে পারে অথবা সেন্ট্রিফিউগাল কম্প্রেসর হইতে পারে, যেটা মানে সুবিধা সেটা মানে চিন্তা করতে পারে। আমি ইন জেনারেল কম্প্রেসর বললাম। আচ্ছা, আর এইটা হচ্ছে আমাদের সেই রিজার্ভয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের রিজার্ভয়ার। আচ্ছা, এখন এটা হচ্ছে মানে এই সিস্টেমটা, এটা হচ্ছে এইটা হচ্ছে পুরো সিস্টেমটা। এই সিস্টেমটার জন্যই কার্ভ, এই কি বলে ওর ক্যারেক্টারিস্টিক কার্ভটা হচ্ছে এরকম। ওকে, বুঝা গেল? ওকে, আমি তাহলে সিস্টেমটা ডিফাইন করে দিছি, তারপরে ক্যারেক্টারিস্টিক কার্ভ কেমন হবে সেটাও বলে দিছি, এবং আমি বলছি কি যে আমাদের কম্প্রেসরের ক্ষেত্রে পজিটিভ স্লোপ এবং নেগেটিভ স্লোপ দুই ধরনের কার্ভই আছে, যেই কারণে সার্জিংয়ের সমস্যা কম্প্রেসরে আছে, পাম্পে নাই। ওকে, কারণ পাম্পে শুধুমাত্র নেগেটিভ স্লোপই থাকে এবং স্টেবল অপারেশন হয় সবসময়, আনস্টেবল অপারেশন হয় না, পাম্পে কখনোই সার্জিং হয় না। ওকে ওকে এইবার সেটা হচ্ছে যে সার্জ ইনস্টেবিলিটি সাইকেল। তো এবার সার্জ ইনস্টেবিলিটি সাইকেল বুঝতে গেলে প্রথমে আমরা প্রিভিয়াসলি যেটা বললাম যে আমাদের যেই কী বলে কম্প্রেসরের যখন একটা কী বলে ক্যারেক্টারিস্টিক কার্ভটা আছে, সেই ক্যারেক্টারিস্টিক কার্ভে প্রিভিয়াসলি বলছি যে দুই ধরনের স্লোপ থাকে। একটা হচ্ছে নেগেটিভ স্লোপ, যেটা হচ্ছে এই লাইনটার জন্য, আর একটা থাকবে পজিটিভ স্লোপ, এবং এইখানে একটা কী বলে একটা ম্যাক্সিমাম পয়েন্ট থাকবে আর কি, যেটার পরে নেগেটিভ স্লোপ হয় যেটা, এবং ওই ম্যাক্সিমার আগে পজিটিভ স্লোপ হয়। ওকে, আচ্ছা, তো প্রথমে আমার যে এই যে সেটআপটা কম্প্রেসর রিজার্ভার দিয়ে সেটআপটা, এই কম্প্রেসর সাপোজ
এই পয়েন্টে অপারেট হচ্ছে, এই যে এই পয়েন্টে, এবং এই পয়েন্টে যখন অপারেট হচ্ছে এই পয়েন্টের অ্যাক্রসে একটা সার্টেইন একটা কী আছে, মাস ফ্লো রেট আছে ফ্লুইডের, সেটা আমি সাপোজ নাম দিলাম M1, এবং এইটার অ্যাক্রসে একটা প্রেশার আছে, সেই প্রেশারটা কি, সেই প্রেশারটা সাপোজ P1। ওকে, এখন কোনো একটা কারণে আমার ফ্লুইডের প্রেশার ফ্লো রেট সাপোজ বেড়ে গেছে, ঠিক আছে, বেড়ে M1 থেকে সাপোজ M2 হয়ে গেছে। M1 থেকে আমি যদি সবুজ কালি দিয়ে দেখাই, সাপোজ M1 থেকে M2 হয়ে গেছে, এইখানে চলে আসছে আর কি, এইখানে M2 হয়ে গেছে। এবং M2 যদি হয়ে যায় তাহলে আমার ক্যারেক্টারিস্টিক কার্ভ এখানে কি বলতেছে, M2 যদি হয়ে যায় তাহলে এখানে আসবে, এবং এটার অ্যাক্রসে কি থাকবে, একটা নির্দিষ্ট প্রেশারও আছে, ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে এটা আমরা বের করতে পারি, P2 হয়ে গেছে, ঠিক কিনা, তার মানে প্রেশার ড্রপ হয়ে গেছে, এটাই বলতেছে আমার ক্যারেক্টারিস্টিক কার্ভ, ঠিক কিনা। কিন্তু এখানে কিন্তু বিষয়টা এরকম হয় না, ঠিক আছে, কারণ যখন আমার কোনো একটা ডিস্টারবেন্সের কারণে আমার যদি কম্প্রেসরের এই যে সাকশন থেকে ডিসচার্জ সেকশানে যদি ফ্লুইডের ফ্লো রেট বেড়ে যায়, তাহলে ফ্লুইডের যে ফ্লো রেট যদি বেড়ে যায়, তাহলে এই যে রিজার্ভারের যে প্রেশারটা আছে না, এটা প্রথমত বাড়বে, ঠিক কিনা। আর যদি পি বাড়ে, দ্যাট মিনস রিজার্ভারের প্রেশার যদি বাড়ে, তাহলে আমাদের যে ডেল্টা পি রিকোয়ার্ড এটাও কি বাড়বে না, কারণ প্রেশার বাড়তেছে, তাহলে ডেল্টা পি রিকোয়ার্ডও মানে আমাদের বাড়তে হবে। দ্যাট মিনস আমাদের যে সাকশানের প্রেশার এবং এই যে ডিসচার্জের যে প্রেশার, দ্যাট মিনস এই যে রিজার্ভারের যে প্রেশার, এইটার প্রেশার যেহেতু বাড়তেছে রিজার্ভারের, তাহলে আমার কি বলে আরও বেশি পরিমাণ এই যে সাকশানে কি হইতে হবে, মানে কি বলে আমার যে ডেল্টা পি রিকোয়ারমেন্ট যেটা থাকবে প্রেশারের, ওইটা আমার বাড়তে হবে, ঠিক আছে। ওইটা বাড়লেই একমাত্র কি হবে, আমার হচ্ছে এই ফরওয়ার্ড মোশনটা, দ্যাট মিনস এই দিক থেকে এই দিকে যে ফরওয়ার্ড মোশনটা ফ্লুইডের, এটা মানে কনসিস্টেন্টলি এই দিকেই থাকবে। ওকে, তাহলে আমাদের কি বলে ম্যাথমেটিক্স আমাদের বলতেছে যে আমাদের প্রেশার বাড়তে হবে, কিন্তু যখন আমরা ক্যারেক্টারিস্টিক কার্ভের দিকে তাকাচ্ছি যে M1 থেকে যখন সাপোজ এই M2-তে যাচ্ছে, তখন আমাদের ক্যারেক্টারিস্টিক কার্ভ বলতেছে না, তুমি যদি M1 থেকে যদি তোমার ফ্লো রেট যদি কোনো কারণে M2 হয়ে যায়, তাহলে ওইটার অ্যাক্রসে প্রেশার ড্রপ হওয়ার কথা। কিন্তু কম্প্রেসরের ম্যাথমেটিক্স বলতেছে যে না, আমার প্রেশার বাড়তে হবে, ঠিক কিনা, প্রেশার আমার বাড়তে হবে, কারণ তা না হলে তো ব্যাক ফ্লো চলে আসবে, এই দিকে ফ্লো চলে আসবে, রিজার্ভার থেকে কম্প্রেসরের দিকে ফ্লো চলে আসতে পারে, এটা পসিবল না। যখন স্টেবল অপারেশন হবে তখন এই দিকে উল্টা দিকে ফ্লো হয় না, ফরওয়ার্ডই থাকে। তো আমাকে তখন কম্প্রেসর কী করবে, তখন নিজেই এটা কম্পেনসেট করবে। কিভাবে কম্পেনসেট করবে, যে ওকে আমার যেহেতু ফ্লো বাড়ার কারণে প্রেশার কি বলে বাড়তেছে, ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমার তো দিন শেষে কি বলে ডেল্টা পি রিকোয়ার্ড এটা আমার কি বাড়তে হবে, তাহলে আমি কি করব, তাহলে আমি একটা কাজ করি, আমি ফ্লোটাকেই কমাই দিই, ঠিক আছে। সাপোজ এবার M2 হয়েছিল, ও এবার M3 করে দিল, ঠিক আছে, ও ফ্লোটা কমাই দিল, ঠিক আছে। ফ্লোটা কমাই দিলে কি হইলো, এই যে ফ্লোটা কমাই দিলে আমি দেখতেছি যে হ্যাঁ, এই যে ক্যারেক্টারিস্টিক কার্ভের সাথেও মিলে যাচ্ছে, এই যে প্রেশার বেড়ে গেল, বাইরে সাপোজ P3 হয়ে গেছে, সাপোজ, ঠিক আছে, P3 হয়ে গেছে। ওকে, সহজ বিষয়টা, যে যখন M1 থেকে M2 হচ্ছে, ক্যারেক্টারিস্টিক কার্ভ বলতেছে যে এই পয়েন্টের অ্যাক্রসে তোমার প্রেশার হবে P2, যেটা P1-এর চাইতে ছোট। কিন্তু কম্প্রেসরের ম্যাথমেটিক্স বলতেছে যে না, এরকম তো হওয়ার কথা না, প্রেশার ডেল্টা পি রিকোয়ারমেন্ট বাড়তেছে, দ্যাট মিনস প্রেশার বাড়তে হবে আরও, কিন্তু এই M2 পয়েন্টে যদি থাকে, ঠিক আছে, তাহলে তো প্রেশার কমবে। ওকে, সো ক্যারেক্টারিস্টিক কার্ভও ভুল না, ম্যাথমেটিক্সও ভুল না, তাহলে এই দুইটাকে যদি আমাকে কম্পেনসেট করতে হয়, তখন কি করবে, তখন ও হচ্ছে ফ্লোটাকে কমাই দিবে, কারণ আমি দেখতেছি ফ্লো যদি কমে যায়, হেড ডেভেলপমেন্ট বা কি বলে প্রেশার যেটা সেটা বেড়ে যায়। ক্যারেক্টারিস্টিক কার্ভ এরকম, মানে ক্যারেক্টারিস্টিক কার্ভে আমরা এটাই দেখতেছি, যদি ফ্লোটাকে আমি কমাই দিই তাহলে আমার হেড জেনারেট হবে বা প্রেশার জেনারেট হবে। ওকে, সো এই যে আমার প্রেশার বেড়ে গেছে। সো যদি আমার ফ্লো রেট বাড়ে, ঠিক আছে, ফ্লো রেট বাড়লেও আমার ডিসচার্জ প্রেশারটা বাড়বে কিভাবে, ওই যে ও অটোমেটিক ফ্লুইডের ফ্লো রেটকে কমাই দিবে,
হেড জেনারেট হবে, দ্যাট মিনস প্রেশার ডেভেলপ হবে। এইটা হচ্ছে আমাদের যদি ফ্লো রেট বাড়ে। আবার সেম জিনিস যদি আমাদের সাপোজ এবার কী হলো, ফ্লো রেট কমলো, দ্যাট মিনস এরকম হলো, এদিকে আসলো, ফ্লো রেট কমে সাপোজ M3-তে আসছে, সাপোজ আমি আর ওই রিভার্সটাই বলতেছি যে আগে M1 ছিল, M1 থেকে সাপোজ M3-তে আসছে। আচ্ছা, যদি ফ্লো রেট কমে তাহলে কি হবে? ফ্লো রেট যদি কমে তাহলে আমাদের রিজার্ভারের প্রেশার কী হবে? রিজার্ভারের প্রেশারও কী বলে কমবে। ওকে, যদি রিজার্ভারের প্রেশার কমে তাহলে ডেল্টা পি রিকোয়ারমেন্ট এটাও কমবে। ডেল্টা পি রিকোয়ারমেন্ট যদি আমাদের কমে তাহলে আমাদের কী বলে ম্যাথমেটিক্স কম্প্রেসরের ম্যাথমেটিক্যাল যে ইয়াটা সেটা বলতেছে যে তোমার যেহেতু ফ্লো রেট কমে গেছে তাহলে ডেল্টা পিও কমে গেছে। আচ্ছা, কিন্তু আমি দেখতেছি যে এই যে কী বলে আমাদের যে ইয়াটা আছে, ক্যারেক্টারিস্টিক কার্ভটা আছে সার্জিংয়ের জন্য, কম্প্রেসরের জন্য, সেটা আমাকে বলতেছে যে যদি ফ্লো রেট কমে তাহলে তোমার হেড জেনারেট হওয়ার কথা, প্রেশার জেনারেট হওয়ার কথা, ঠিক আছে, যদি এটাই হবে। কিন্তু ম্যাথমেটিক্স বলতেছে যে না, প্রেশার ডেল্টা পি এটা কমতে হবে। এটা কিভাবে তাহলে এটাকে আমরা কম্পেনসেট করতে পারি? যে ওকে, তাহলে আমার কম্প্রেসর অটোমেটিক কী করবে, M3 থেকে ও M2-তে চলে যাবে, এবং M2-তে যে ও এখানে আমি কি দেখতেছি, M2-তে গেলে ফ্লো রেট বাড়তেছে এবং প্রেশার আবার আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং আমার এটাই হওয়ার কথা, ডেল্টা পি রিকোয়ারমেন্ট কমার কথা এবং কমে গেল। ওকে, সো এইভাবে কম্পেনসেট করে করে কী বলে সার্জিংয়ের হাত থেকে বা এটা রক্ষা, মানে কী বলে এটা ঠিক থাকে আর কি, সার্জিং হয় না আর কি, মেন কথা কম্প্রেসরে। সো স্টেবল অপারেশন যখন হবে তখন এইভাবে কাজ করে কম্প্রেসর। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে সার্জিং কখন হবে কম্প্রেসরের? আচ্ছা, এখন এইটা যদি বুঝতে হয় তাহলে আমার এবার এই জিনিসটা বুঝতে হবে। আমি ইরেজ করে দিই। এবার আসি যেটা এতক্ষণ কিন্তু আমরা যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে এইখানে কি বলে আমাদের যে স্টেবল অপারেশন জোন, যেটা এই যে নেগেটিভ স্লোপ, এইখানে আমাদের কম্প্রেসর কি বলে অপারেট হতেছিল। এবার অপারেট হবে কোথায়? এবার অপারেট হবে এই পজিটিভ স্লোপ জোনে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন যদি পজিটিভ স্লোপ জোনে অপারেট হয় তাহলে কি, তাহলে যে এরকম হবে প্রথমেই যে সাপোজ এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টে আমি এই পয়েন্টটা চিন্তা করলাম, এই যে এটা। এখন এই পয়েন্টের অ্যাক্রসে সাপোজ একটা কি আছে, মাস ফ্লো রেট আছে, যেটার আমি নাম দিলাম সাপোজ আবার M1 নাম দিলাম। ওকে, যে এই পয়েন্টে আমার কম্প্রেসরটা সাপোজ স্টার্ট আপ হয়েছে, বা এই পয়েন্টে কোনো কারণে আমার কম্প্রেসর এই দিকে চলতেছে, এই জোনে চলতেছে, আনস্টেবল জোনে চলতেছে কোনো একটা কারণে। ওকে, আচ্ছা, এখন কোনো একটা ডিস্টারবেন্স হইলো, আমার সাকশন থেকে ডিসচার্জের দিকে আমার ফ্লুইডের ফ্লো রেট বেড়ে গেছে। আচ্ছা, ফ্লো রেট বেড়ে গেছে, ভালো কথা, সাপোজ M2 হয়েছে। ওকে, ফ্লো রেট তো আমার বেড়ে গেছে, আমি বললামই। আচ্ছা, যদি ফ্লো রেট বাড়ে তাহলে কি হবে? তাহলে আমার কি বলে যে ক্যারেক্টারিস্টিক যে কার্ভটা আছে সেটা আমাকে বলতেছে যদি ফ্লো রেট বাড়ে এবং আনস্টেবল জোনে যদি তোমার কম্প্রেসর কাজ করে তাহলে তোমার হেড রিকোয়ারমেন্ট কি হবে? বাড়বে। ওকে, এটাই বলতেছে, এই যে পি সাপোজ 2 আর এইটার জন্য হচ্ছে P1, ঠিক আছে। আচ্ছা, তো আমার ক্যারেক্টারিস্টিক কার্ভ বলতেছে তোমার হেড রিকোয়ারমেন্ট বাড়বে, দ্যাট মিনস প্রেশার বাড়বে। এবং আমি এখান থেকে এবার ম্যাথমেটিক্স আমাকে কি বলতেছে, আমার ফ্লো রেট বাড়ছে তাহলে এখানকার যে রিজার্ভারের প্রেশার এটাও বাড়বে। এটা যদি বাড়ে ডেল্টা পি রিকোয়ারমেন্ট এটাও কি বাড়বে, রিকোয়ারমেন্ট বা রিকোয়ার্ড এটাও বাড়বে, ঠিক আছে, এটাও বাড়বে। তাহলে ম্যাথমেটিক্সের সাথে এখানকার যে ক্যারেক্টারিস্টিক কার্ভের যে ইয়াটা সেটা এখানে আর কম্পেনসেট করা লাগতেছে না, এখানে অটোমেটিক মিলে যাচ্ছে। ওকে, তাহলে তো কম্প্রেসর তো পেয়ে গেছে, আনন্দ পেয়ে গেছে যে ওকে ফ্লো রেট বাড়তেছে, আমার প্রেশারও বাড়ার কথা, আবার কি বলে আমাদের যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা আছে এটাও আমাকে বলতেছে যে হ্যাঁ তোমার প্রেশার ডেভেলপ হবে, ওকে হেড বাড়বে। সো ও কী করতে থাকবে, ও আরও ফ্লো রেট বাড়াইবে। ফ্লো রেট বাড়াইতে বাড়াইতে এমন একটা পজিশানে যাবে যে এই পজিশানে একটা পজিশানে চলে আসবে, এই যে এইখানে এই পজিশানে একটা চলে আসবে। তখন কি হবে, তখন এইখানেও আমি কি দেখতেছি, এইখানে একটা সার্টেন ফ্লো রেট থাকবে এবং এখানে একটা প্রেশারও থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ও আরও এই পয়েন্টটা যখনই ক্রস করবে, এই ম্যাক্সিমাম পয়েন্টটা যখন ক্রস করে যখনই ও সাপোজ এইখানে চলে আসার ফ্লো রেট বাড়তে থাকতেছে, যেহেতু যখন এখানে চলে আসবে তখন ও কি এখান থেকে আমি কি দেখতেছি যে এইখানে যখন চলে আসবে তখন তো আবার স্টেবল জোন, এবং স্টেবল জোনে আসে গেলে ফ্লো রেট যত বাড়বে প্রেশার তত কমবে, ঠিক কিনা? তাহলে
ক্যারেক্টারিস্টিক কার্ভ বলতেছে যে এই পয়েন্ট পার করার পরে তোমার ওই আনন্দ আর থাকবে না যে কি বলে তুমি মাস ফ্লো রেট বাড়াইতেছিলা, তোমার হেড রিকোয়ারমেন্ট বাড়তেছিল বা প্রেশার ডেভেলপ হইতেছিল, এইবার আর হবে না, কারণ তুমি এই যে ম্যাক্সিমাম পয়েন্টটা পার করে গেছো। এবার তুমি যদি ফ্লো রেট বাড়াও তোমার প্রেশার কমবে, ড্রপ হবে, ঠিক আছে। এই যে কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে ও যে ড্রপ হবে, ঠিক আছে, এইখান থেকে এইখান থেকে যে ড্রপটা হবে, কিন্তু ও তো আর এটা চাচ্ছে না, কারণ আমাদের ম্যাথমেটিক্স বলতেছে পি বাড়তেছে, ঠিক আছে, পি বাড়তেছে, দ্যাট কী বলে ফ্লো রেট বাড়তেছে, তাহলে পি বাড়বে। ওকে, ডেল্টা পি রিকোয়ারমেন্ট তো আমার বাড়াইতেই হবে যে কোনো উপায় হোক। তখনও কী করবে, তখনও এই যে এইখান থেকে ও এইভাবে এই দিকে চলে আসবে, এইখানে চলে আসবে, ঠিক আছে। এই পয়েন্টটা অ্যাকচুয়ালি আরেকটু উপরে হবে, যাই হোক এই দিকে চলে আসবে, ঠিক আছে। ও এইখান থেকে ও এই দিকে চলে আসবে, ঠিক আছে। কেন? কারণ যত মাস কি বলে আমাদের যেহেতু ফ্লো রেট বাড়তেছিল, ঠিক আছে, যে এই যে এখানে ফ্লো রেট বাড়তেছে, ঠিক আছে, আমি ফ্লো রেট প্রথমে বাড়াচ্ছি, বাড়াইতে বাড়াইতে এই পয়েন্টটা আমি ক্রস করছি, এরপরে সাপোজ এইখানে আসছে, এখানে আসলে কি হচ্ছে, আমার কম্প্রেসরের ক্যারেক্টারিস্টিক কার্ভ বলতেছে যে তোমার প্রেশার কমবে, ঠিক আছে। প্রেশার কমার মানে কি? প্রেশার কমার মানেই হচ্ছে যে আমার এই যে এইখানকার যে প্রেশারটা, ঠিক আছে, এইখানকার প্রেশারটা দ্যাট মিনস এবার আমার কমে যাচ্ছে, ঠিক আছে। এইখানকার প্রেশারটা খুবই কমে যাচ্ছে, এই দিকটা এই যে কম্প্রেসরের এইখানকার প্রেশারটা কমে যাচ্ছে। ওকে, তাহলে এইখানকার প্রেশার যদি কমে যায়, রিজার্ভারের প্রেশার এত বেশি হয়ে গেছে যে ও এবার প্রথমে এদিকে ফ্লো হইতেছিল, ও এবার এই দিকে উল্টা দিকে ফ্লো হওয়া স্টার্ট হবে, এবং যখনই উল্টা দিকে ফ্লো হওয়া স্টার্ট হবে তখনই ওই প্রেশার যেটা ছিল ওইটা এইখান থেকে একেবারে ড্রাম করে এইখানে চলে আসবে। ওকে, এইখান থেকে এখানে চলে আসবে, এবং যখনই এখানে চলে আসবে ওর ফ্লো রেট একদম কমে যাবে এবং নেগেটিভ দিকে চলে আসবে। কারণ এখানে আমি কি দেখতেছি, এটার অ্যাক্রসে ফ্লো রেট কিন্তু নেগেটিভ, এই যে ফ্লো রেট কিন্তু নেগেটিভ, ঠিক আছে, ফ্লো রেট কিন্তু নেগেটিভ। ওকে, আমি আরেকবার এই যে কি বলে ব্যাক ফ্লোটা হইলো, এটা আমি আরেকবার একটু বোঝাই। এইখানেই মেইন জিনিসটা কি বলে সার্জিংয়ের, সেটা হচ্ছে যে আমি যদি এটা একটু ইরেজ করি, যে প্রথমে আমি কি বলতেছিলাম, আমি যে যখন আমার কম্প্রেসর এই যে আনস্টেবল জোনে যখন কাজ করতেছিল, তখন সাপোজ এই পয়েন্টে কাজ করতেছিল, এই পয়েন্টের অ্যাক্রসে একটা মাস ফ্লো রেট ছিল যেটা M1, এবং এটার অ্যাক্রসে যেই কী বলে প্রেশারটা ছিল সাপোজ সেটা হচ্ছে P1। ওকে, তো এরপরে কোনো একটা ডিস্টারবেন্স আসছে, ফ্লো রেট বাড়ছে, ফ্লো রেট বাড়লে আমার কম্প্রেসরের ক্যারেক্টারিস্টিক কার্ভ বলতেছে যে প্রেশার ডেভেলপ হবে, এবং আমার ম্যাথমেটিক্স কম্প্রেসরের যে ইনটিউটিভ ম্যাথমেটিক্স এটা কি বলতেছে, যদি ফ্লো রেট বাড়ে রিজার্ভারের প্রেশার বাড়বে, ডেল্টা পি রিকোয়ারমেন্ট বাড়বে, এবং আমি দেখতেছি দুইটা কোইনসাইড করতেছে। ওকে, এই সো এখানে কম্পেনসেট করার কিছু নাই। সো ও কি বলে কম্প্রেসর খুব খুশি, মানে ক্যারেক্টারিস্টিক কার্ভের সাথে ম্যাথমেটিক্সটাও মিলে যাচ্ছে। ওকে, সো ও আরও ফ্লো রেট বাড়াবে, বাড়াইতে বাড়াইতে যখন এই পজিশনে আসবে, এই পজিশনে আমি আরেকটা কালার নেই, সাপোজ এই পজিশনে আসবে, এই যে একদম ম্যাক্সিমাম পয়েন্টে যখন আসবে তখন কি হবে, তখন এই যে ম্যাক্সিমাম পজিশনে যখন আসবে, এরপরে ও তো এবার করবে, ওর তো মনে তো খুবই খুশি, যে ও আনন্দিত যে এবার ও তো ফ্লো রেট বাড়াবেই, ঠিক আছে। সাপোজ ও ফ্লো রেট বাড়ায় এইখানে আনলো, এইখানে যখনই আনবে তখন ক্যারেক্টারিস্টিক কার্ভ এবার বলতেছে যে ওকে তুমি অনেক ফ্লো রেট বাড়াইছো, এইবার তুমি যদি বাড়াও এই পয়েন্টের পরে যে কোনো ফ্লো রেটে তুমি নাও, ঠিক আছে, এই পয়েন্টের চাইতে বেশি কোনো ফ্লো রেট নিবা, তোমার প্রেশার রিকোয়ারমেন্ট বা হেড রিকোয়ারমেন্ট কিন্তু এবার কমে যাবে, এই যে এখানে চলে আসবে হেড রিকোয়ারমেন্ট এইটা, ঠিক আছে, তোমার কিন্তু হেড রিকোয়ারমেন্ট কমে যাবে, এটাই ক্যারেক্টারিস্টিক কার্ভ বলতেছে। কিন্তু ম্যাথমেটিক্স বলতেছে যে তো না, আমার তো প্রেশার রিকোয়ারমেন্ট প্রেশার রিকোয়ারমেন্ট বাড়বে, কারণ ফ্লো রেট বাড়তেছে, ঠিক আছে, দ্যাট মিনস পি বাড়বে, পি বাড়লে ডেল্টা পি রিকোয়ার্ড বা রিকোয়ারমেন্টও বাড়বে, ঠিক আছে। কিন্তু আমি এখানে দেখতেছি আমার প্রেশারটা ড্রপ হয়ে গেছে, ঠিক আছে, প্রেশারটা তো আমার ড্রপ হয়ে গেছে, দ্যাট মিনস আমার যে কম্প্রেসরের যে সাকশনের যে প্রেশারটা এটা কমে গেছে কোনো কারণে। ওকে, সাকশনের প্রেশারটা কমে গেছে, ওকে, সাকশনের প্রেশার এইদিকে কমে গেছে, এবং রিজার্ভারের প্রেশার এত বেশি হয়ে গেছে যে ফরওয়ার্ড ফ্লো হইতেছিল, এখন কি হবে, ও ব্যাকওয়ার্ড ফ্লো হওয়া স্টার্ট করবে, দ্যাট মিনস এই দিকে ফ্লো হওয়া স্টার্ট করবে। ওকে, এবং যখনই এইদিকে ফ্লো হওয়া স্টার্ট করবে তখন ক্যারেক্টারিস্টিক কার্ভটা এই যে এইখান থেকে ও আর এই দিকেও যাবে না, বাম দিকেও আসবে না, ও এইখান থেকে ডিরেক্ট এই যে
এই দিকে এখানে এই যে সি পয়েন্ট এটা আছে না, যে এটা সি পয়েন্ট নাম দেওয়া হয়েছে আর কি, এইখানে চলে আসবে। এবং এইখানে যখন আসবে তখন আমি কি দেখতেছি, এইটার অ্যাক্রসে আমার যেই কি বলে মাস ফ্লো রেটটা আছে এটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে। দ্যাট মিনস মাস ফ্লো রেট একদম ড্রপ করবে, এবং মাস ফ্লো রেট ড্রপ যদিও বা করতেছে, বাট প্রেশার কিন্তু ঠিকই আছে, প্রেশার কিন্তু অনেক হাই আছে। ওকে, আচ্ছা এইবার আসি। এখন আমি এরপরে কি হবে, এরপরে যখন এই ফ্লো রেট সাপোজ এইদিকে এবার হচ্ছে না, এই যে রিজার্ভার থেকে এবার তো হচ্ছে যে আমার কি বলে কম্প্রেসরের দিকে ফ্লুইড ফ্লো করতেছে, ঠিক আছে। তাহলে কি রিজার্ভারের কি বলে ফ্লো রেট, মানে রিজার্ভার থেকে কম্প্রেসরের দিকে যেহেতু ফ্লো হচ্ছে, তাহলে কম্প্রেসরের এই এরিয়াতে, এই যে এই এরিয়াতে, তাহলে কি হচ্ছে, ফ্লো রেট বাড়তেছে। ফ্লো রেট যদি বাড়ে দ্যাট মিনস আস্তে আস্তে কি প্রেশার রিকোয়ারমেন্ট এখানে এই দিকে বাড়তেছে না, মানে এই দিকে এবার প্রেশার বাড়তেছে। দ্যাট মিনস এইখানকার যে রিজার্ভারের প্রেশার, এই রিজার্ভারের প্রেশার কিন্তু এবার কমতেছে। রিজার্ভারের প্রেশার যদি কমে তাহলে ডেল্টা পি রিকোয়ারমেন্ট যেটা, সেইটা কি হবে, কমবে না। এই যে ফ্লো রেট এবার যত বাড়বে, এই যে আমার ডেল্টা পি কিন্তু কমতেছে, যতই ফ্লো রেট বাড়ুক আমার কিন্তু ডেল্টা পি কিন্তু কমতেছে। এই যে ফ্লো রেট বাড়তেছে, বাট ওইটার অ্যাক্রসে আমার কিন্তু ডেল্টা পি কিন্তু কমতেছে। ফ্লো রেট বাড়তেছে বাট আমার ডেল্টা পি কমতেছে। ওকে, কমতে কমতে এই পজিশানে যখন আসবে, তখন আবার কি হবে, যে এইখানকার কি বলে রিজার্ভারের প্রেশার কমতে কমতে এই কম্প্রেসরের সাকশন প্রেশারটা আবার মানে অনেক বাড়তে থাকবে, ঠিক আছে। বাড়তে বাড়তে আবার এত বাড়বে যে রিজার্ভারের প্রেশারটা আবার কমে যাবে। ওকে, অনেক কমে যাবে, কম্প্রেসরের দিককার প্রেশার আবার বেড়ে যাবে। ওকে, যখনই কম্প্রেসরের প্রেশারটা অনেক বেড়ে যাবে তখন আবার কি হবে, আবার উল্টা কাহিনী। এবার কি হবে, কারণ আমরা জানি কি বলে ফ্লো কোন দিকে হয়, হাই প্রেশার জোন থেকে লো প্রেশার জোনে। এইবার কি হবে, এইবার কম্প্রেসরের এই দিক থেকে এবার ফ্লুইড রিজার্ভারের দিকে যাওয়া স্টার্ট করবে, কারণ হাই প্রেশার আছে কম্প্রেসরের এই দিকে, আর রিজার্ভারের দিকে লো প্রেশার। সো হাই প্রেশার থেকে লো প্রেশার জোনে এবার ফ্লুইডটা ফ্লো করা স্টার্ট করবে। ওকে, আচ্ছা, তাহলে এই যে হাই প্রেশার থেকে লো প্রেশার জোনে যখনই স্টার্ট করবে তখনই কি, তখন আমি জানি ওই যে যখন হাই প্রেশার এই কম্প্রেসর থেকে রিজার্ভারের দিকে যখন ফ্লো হয় তখন তো আমার কি হয়, তখন হচ্ছে যে এইখান থেকে স্ট্যাবল জোনে চলে যাবে। এই যে একদম হুট করে এই যে এইখান থেকে ও ই পজিশানে চলে আসবে। ওকে, কারণ এবার তো ফরওয়ার্ড ফ্লো হচ্ছে, ঠিক আছে। যদি ব্যাকওয়ার্ড ফ্লো হয় তখন এই যে এইদিকে হবে, এটা হচ্ছে এই যে আমি যে তীর চিহ্নটা দিচ্ছি না, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফ্লো এর জন্য, ব্যাকওয়ার্ড। ওকে, ব্যাকওয়ার্ড। এইবার এইখান থেকে যখন এই যে এই ডি পয়েন্ট থেকে যখন ই পয়েন্টে যাচ্ছে, এটা হচ্ছে ফরওয়ার্ড ফ্লো এর জন্য, ঠিক আছে, ফরওয়ার্ড ফ্লো এর জন্য। তো এইখানে চলে আসলো। এইবার কি, এবার আবার সেম, এবার হচ্ছে যে কি বলে ফ্লো রেট যদি বাড়ে প্রেশার কমবে, বাট কি বলে আমার এইখানকার যে কি বলে ম্যাথমেটিক্স, কম্প্রেসরের যে ম্যাথমেটিক্স, এটা বলতেছে যে না তোমার তো প্রেশার বাড়াইতে হবে। তো ও আবার কী করবে, ও ফ্লো রেট কমাই দিতে থাকবে, যেটা আমি ওই যে প্রথমে বললাম স্ট্যাবল অপারেশন যখন হয় তখন যেভাবে কাজ করে এইভাবে কাজ করবে, করতে 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 আবার এত প্রেশার বেড়ে যাবে, ঠিক আছে। এই পয়েন্টে যখন আবার চলে আসবে তখন আবার কী হবে, তখন আমি যদি এই পয়েন্টে আসার পরেও যদি আমি কোনো কন্ট্রোল ব্যবস্থা না নেই, কোনো কন্ট্রোল প্রেশারের কন্ট্রোল মানে না নেই, তখন আবার কি করবে, ও আবার এই দিক থেকে হুট করে আবার ব্যাকওয়ার্ড ফ্লো দেওয়া স্টার্ট করবে, যেটা আমি প্রিভিয়াসলি বুঝাইছি যেভাবে এটা কাজ করে, ঠিক আছে। সো এখান থেকে ও আবার এই যে সি পয়েন্টে চলে আসবে, করে আবার প্রেশার ফ্লো রেট বাড়বে, প্রেশার ড্রপ হইতে হইতে আবার ডিতে আসবে, আবার ইতে যাবে, আবার এইরকম এই পুরো এই যে হিস্টেরিসিসের মতো ক্রিয়েট হবে, ঠিক আছে। এইভাবে একটা লুপ ক্রিয়েট হবে যদি আমি আর কোনো কন্ট্রোল না নিই, মানে কোনো ব্যবস্থা না নিই, ঠিক আছে। তাহলে এই যে এই পথ ও এই সাইকেলও মেনটেন করতে থাকবে এবং সার্জিং হতে থাকবে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড যত ফ্লো যখনই হতে থাকবে তখনই আমার সেন্ট্রিফিউগাল কম্প্রেসরের যে ইম্পেলার যেটা আছে সেটা কি হতে থাকবে, সেটা মানে ভেঙে যাইতে পারে, কারণ একবার ফরওয়ার্ড ফ্লো হচ্ছে, একবার ব্যাকওয়ার্ড ফ্লো হচ্ছে। সো মেকানিক্যাল স্ট্রেস তৈরি হবে, এবং যখনই মেকানিক্যাল স্ট্রেস তৈরি হবে ওর তো অবশ্যই একটা কি মানে ফ্যাটিক পয়েন্ট আছে, ব্রেক পয়েন্ট আছে। সো একটা পয়েন্টে যে ওর স্থিতিস্থাপক যে ইলাস্টিক যে লিমিটটা ওটা ক্রস করে ওটা ব্রেক হয়ে যাবে বা ভেঙে যাবে, এবং যখনই ভেঙে যাবে তখন কিন্তু একেবারে কী বলে কম্প্রেসরের একেবারে কী বলে চারদিকে একদম মানে ওয়ান কাইন্ড অফ ব্লাস্টের মতো হয়ে যাবে, যে কম্প্রেসর ভেঙে চুরে একদম বাইরে চলে আসবে, এবং আশেপাশের যারা থাকবে তাদেরও কিন্তু ক্ষতি হবে। এবং সো এটা খুবই ডেট্রিমেন্টাল
এজন্য এটা কখনোই করা যাবে না যে সার্জিং হলে হওয়ার সময় আমাকে বুঝে ফেলাইতে হবে যে সার্জিং স্টার্ট হয়ে গেছে, তখন আমাকে কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে। এবং সেটা কি, সেটা হচ্ছে অ্যান্টি সার্জিং। এবং আমাদের প্রত্যেকটা কম্প্রেসরের একটা অ্যান্টি সার্জিং লাইন থাকে সার্জিংটাকে কী বলে করার জন্য, মানে যাতে সার্জিং না হয় এটাকে কন্ট্রোল করার জন্য আমার অ্যান্টি সার্জিং লাইন দেওয়া থাকে। আচ্ছা, এইটা ছিল সার্জিংয়ের বিষয়টা। এখন এতক্ষণে যা আমি বলছি, ঠিক আছে, এইটা এই যে এখানে লেখা আছে পুরো প্রসেসটা, যে পয়েন্ট এ, পয়েন্ট বি, ঠিক আছে, দেন যে ফ্লো রিভার্সাল অ্যাট পয়েন্ট সি, রিকভারি অ্যাট পয়েন্ট ডি, রিটার্ন টু পয়েন্ট ই, দেন রিপিটিং দ্য সার্চ সাইকেল, এই যে এটা পুরোটা এখানে লেখা আছে, আমি আর এটা বলতেছি না। আচ্ছা, এবার এরপর তো অ্যান্টি সার্জিং, বাট অ্যান্টি সার্জিংয়ে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস এখানে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে কোন কোন কারণ, মানে কীভাবে আমরা বুঝবো যে সার্জিং এই প্যারামিটার চেঞ্জ হলে সার্জিং হইতে পারে। ঠিক আছে, অ্যান্টি সার্জিংটা বোঝানোর আগে এইটা ইম্পর্ট্যান্ট যে কোন কোন প্যারামিটার চেঞ্জ হলে আমি বুঝে ফেলাবো যে আমার সার্জিং শুরু হয়ে যেতে পারে, আমাকে ব্যবস্থা নিতে হবে। সো আমার এবার কজগুলো এবার বের করি আমরা। সেই কজ কি, সেই কজটা যদি বুঝতে হয়, আমি একটা ইকুয়েশন আমি লিখতেছি, এই ইকুয়েশনটা বুঝতে পারলেই হবে। ঠিক আছে, বা মনে রাখতে পারলে আমার আসলে আর কজ মনে রাখা লাগবে না। ইকুয়েশনটা হচ্ছে এইচপি ইকুয়াল টু জেডআরটি ডিভাইডেড বাই এমটা হচ্ছে আমাদের মলিকুলার ওয়েট, ইন্টু এন ডিভাইডেড বাই n-1, থার্ড ব্র্যাকেট, P2 বাই P1, P2 হচ্ছে আমাদের কী বলে ডিসচার্জ প্রেশার, P1 হচ্ছে আমাদের সাকশন প্রেশার, টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই n-1, এই ইকুয়েশনটাতে আমি কি দেখতেছি, যদি আমার P1 কমে, ঠিক আছে, P1 তো আমার সাকশন প্রেশার, আমার P1 যদি কমে, তাহলে আমার হেড রিকোয়ারমেন্ট এইচপি কি বাড়বে না, এইচপি বাড়বে। ঠিক আছে, হেড রিকোয়ারমেন্ট যত বাড়বে, আমার কি বলে এই হেড রিকোয়ারমেন্ট বাড়ার অর্থ হচ্ছে কি, হেড রিকোয়ারমেন্ট বাড়ার অর্থ হচ্ছে এই যে এইবার আমরা এই যে ইয়াতে আসি, কি বলে কম্প্রেসরের ক্যারেক্টারিস্টিক কার্ভে আসি, যে হেড রিকোয়ারমেন্ট বাড়ার অর্থ হচ্ছে যে এই যে আস্তে আস্তে ও ফ্লো রেট কমাইতে থাকবে, কারণ ফ্লো রেট কমলে একমাত্র হেড রিকোয়ারমেন্ট বাড়ে বা প্রেশার বাড়ে, এই যে বাড়তে 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 এই পয়েন্টে যদি আসে, তখন কিন্তু এইখান থেকে আবার এই সিতে চলে আসার একটা টেন্ডেন্সি থাকতেই পারে। ওকে, সো হেড রিকোয়ারমেন্ট বাড়লেই সমস্যা, ঠিক আছে, ডিসচার্জ প্রেশার বাড়লেই কিন্তু প্রবলেম। ওকে, সো P1 যদি কমে, দ্যাট মিনস সাকশন প্রেশার যদি ড্রপ হয় বা কমে যায়, তাহলে আমার কি বলে কম্প্রেসর সার্জিংয়ের দিকে যাইতে পারে। সেম জিনিস আমার যদি P2 বাড়ে, তাহলে এইচপিও বাড়বে। এই কোয়েশনটা তো এটাই বলতেছে, P2 যদি বাড়ে তাহলে আমার এইচপিও বাড়বে। দ্যাট মিনস আমার যদি ডিসচার্জ প্রেশার বেড়ে যায় কোনো একটা কম্প্রেসরের, তাহলে কিন্তু সেটা সার্জিংয়ের দিকে যাইতে পারে। ইকুয়েশন আমাকে এটাই বলতেছে এবং এটাই হওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যদি টেম্পারেচার বাড়ে, তাহলে কিন্তু এইচপিও বাড়ে। এই জন্য আমাদের কম্প্রেসরের কুলিং ওয়াটার লাইন থাকাটা ইম্পর্ট্যান্ট। ওকে, যে কারণ টেম্পারেচার যদি বাড়ে, তাহলে আমার হেড রিকোয়ারমেন্ট বেড়ে যায়। ইকুয়েশন আমাকে এটাই বলতেছে, হেড রিকোয়ারমেন্ট বাড়ে। ঠিক আছে, আর হেড রিকোয়ারমেন্ট বাড়লে কম্প্রেসর সার্জিংয়ের দিকে অ্যাপ্রোচ করতে পারে। সো আমাকে টেম্পারেচারের দিকেও খেয়াল রাখতে হবে, টেম্পারেচার প্যারামিটারের দিকেও। সো আমাদের টোটাল মেইনলি সার্জিং রোধ করার জন্য আমার তিনটা প্যারামিটারের দিকে খুবই ভালো নজর রাখতে হবে, প্রসেস প্যারামিটারের দিকে। একটা হচ্ছে সাকশন প্রেশার, একটা হচ্ছে কম্প্রেসরের ডিসচার্জ প্রেশার, এবং একটা হচ্ছে কম্প্রেসরের টেম্পারেচারটা, যেটা আর কি। ওকে, এই কয়েকটা জিনিস আমার দিকে খেয়াল রাখতে হবে, তাহলে একমাত্র আমরা সার্জিংকে রোধ করতে পারবো আর কি। এখন বিষয়টা হচ্ছে যে আমি এই তিনটা করছি, বাট আমার কোনো একটা কারণে সাপোজ হইতেই পারে যে এইগুলো আমি অনেকটাই দেখছি, কিন্তু আমার সার্জিং হয়তো হয়ে গেছে কোনো একটা কারণে, অন্য কোনো একটা কারণে, বা এই কোনো একটা আমি হয়তো মিস করে গেছি, যে হয়তো সাকশন প্রেশারটা কমে গেছে, এটা আমি হয়তো খেয়াল করি নাই। তো আমাকে তো সার্জিং তো স্টার্ট হয়ে গেছে, কিন্তু এটাকে তো আমাকে কমাইতে হবে, কমায় আবার স্টেবল অপারেশনে আনতে হবে। সেটা আমি কীভাবে করতে পারি? সেটার জন্য আমার অ্যাপ্রোচটা হচ্ছে অ্যান্টি সার্জ অ্যাপ্রোচ, একটা আছে অ্যান্টি সার্জিং, এটা আমাকে এবার করতে হবে। অ্যান্টি সার্জিংটা কী? অ্যান্টি সার্জিং সব খুবই সহজ জিনিস, কিছুই না, 2 মিনিট লাগবে অ্যান্টি সার্জিংটা বুঝতে। সেটা হচ্ছে, এবং এটা দিয়ে আজকের লেকচার কমপ্লিট হবে, সেটা হচ্ছে Anti-surging system are critical in preventing surging in compressor by maintaining stable operating conditions. That means surging is harmful to the compressor, causing damage to components, increased wear and tear, and reduced efficiency. এটা তো আমরা জানি, সার্জিং হলেই প্রবলেম। The anti-surge system ensures the compressor operates away from the surge line by managing flow and pressure dynamically. Okay,
অ্যান্টি সার্জিং এমন একটা ব্যবস্থা, ও কি করবে, ও দেখবে যে যখনই সার্জ লাইনের দিকে হচ্ছে অ্যাপ্রোচ করা স্টার্ট করবে কম্প্রেসরটা, তখনই ও কী করবে, ফ্লো রেট এবং প্রেশারকে ডাইনামিক্যালি হচ্ছে মানে ম্যানেজ করবে, এবং ম্যানেজ করে ও কম বা কমানো বাড়ানো যাই হোক কিছু একটা করে ও সার্জ লাইনের দিকে যাইতে দিবে না কম্প্রেসরের যে ফ্লো রেট এবং প্রেশারকে। ওকে, এটাই হচ্ছে অ্যান্টি সার্জিংয়ের মেইন ট্রিক্সটা। আচ্ছা, এখন আমি অ্যান্টি সার্জিং কীভাবে করতে হয়, অ্যান্টি সার্জিং লাইন কীভাবে দিতে হয়, সেটা কিছুই না, সহজ, খুবই সহজ জিনিস। আমি যদি এই যে এখানে একটা কি বলে গ্রাফ ইয়াও দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যান্টি সার্জিং অ্যাকচুয়ালি আমাদের যে কম্প্রেসরের যে এটা তো ডিসচার্জ, এটা হচ্ছে ডিসচার্জ লাইন, এটা তো ডিসচার্জ লাইন, ডিসচার্জ, এই ডিসচার্জ লাইন থেকে একটা তো ডিসচার্জে এইদিকে যাচ্ছেই, একটা লাইন, একটা বাইপাস লাইন করা হয়েছে ওয়ান কাইন্ড অফ, যে এই যে এই দিক দিয়ে একটা লাইন বের করে নেওয়া হয়েছে ডিসচার্জ থেকে, এবং নিয়ে সেইটা আবার এখানে একটা কন্ট্রোল ভালভ দেওয়া হয়েছে, এটা হচ্ছে অ্যান্টি সার্জ ভালভ, এবং কন্ট্রোল ভালভের মাধ্যমে ওইটা আবার কোথায়, সাকশানে লাগছে কম্প্রেসরের, এই যে সাকশানে লাগছে, ঠিক কিনা, এই যে সাকশানে লাগছে, ঠিক আছে। আমি এটা একটু সাপোজ ইরেজ করি, এটা বেশি হয়ে গেছে, এই যে এইখান থেকে এই যে সাকশানে লাগছে, ঠিক আছে। এর ফলে কি হইলো, যে যখনই আমার প্রথমে আমি প্রিভিয়াসলি কি বলছি, টোটাল 3টা কারণ হতে পারে। একটা হচ্ছে সাকশান প্রেশার কমে গেলে আমার কম্প্রেসর সার্জিংয়ের দিকে যাইতে পারে, ডিসচার্জ প্রেশার বেশি হইলে সার্জিংয়ের দিকে যাইতে পারে, ওকে। এবং আরেকটা টেম্পারেচার, এটা আমি বলছি, টেম্পারেচারটা যদিও পারলে সার্জিংয়ের দিকে যাইতে পারে, বাট আমরা মেইনলি সাকশান আর ডিসচার্জটাই আগে মনে রাখি, বা এটা ইম্পর্টেন্ট মেইনলি, ঠিক আছে। যে সাকশান প্রেশার যখন কমে যাবে, ঠিক আছে, তখনই এই কি বলে আমাদের যেই এখানে ডিসচার্জ প্রেশার থেকে ও কিছুটা প্রেশার সাকশানে সাপ্লাই দিবে, এই তখন অ্যান্টি সার্জ ভালভটা আস্তে আস্তে খুলতে থাকবে, ঠিক আছে, অটোমেটিক্যালি খুলে ওই ডিসচার্জ প্রেশার থেকে কিছুটা প্রেশার নিয়ে এসে ও সাকশানে ঢুকাই দিবে। এর ফলে কী হবে, সাকশান প্রেশার বাড়তে থাকবে, আবার যখন সাকশান প্রেশার বাড়বে তখন ফরওয়ার্ড ফ্লোটা আবার কনসিস্টেন্টলি ফরওয়ার্ড ফ্লো স্টার্ট হবে, এবং কম্প্রেসর স্টেবল অপারেশনে চলে আসবে, ওকে। আবার সেম জিনিস, যদি ডিসচার্জ প্রেশার বেড়ে যায়, ঠিক আছে, ডিসচার্জ প্রেশার মানে সাপোজ বেড়ে গেল, ঠিক আছে, খুব বেড়ে গেছে, তখন কী হবে, আমি অ্যান্টি সার্জ যে ভালভটা আছে এটা আরও খুলে দিব, ঠিক আছে। আরও খুলে দিলে কী হবে, ডিসচার্জের আমার প্রেশার যেহেতু আমি এদিক দিয়ে রিলিজ করে দিচ্ছি অ্যান্টি সার্জের এই ভালভের মাধ্যমে, তখন এই ডিসচার্জ প্রেশারটা আবার সাকশানে চলে আসবে, ঠিক আছে। এবং সাকশানে এদিক থেকে আসলে তো সমস্যা নাই, সাকশানে একটু বাড়লেও প্রবলেম নাই, ঠিক আছে, এদিকে বাড়বে, তখন কী হবে, আবার ফ্লো রেট আবার এই ইয়ার থেকে কী বলে রিজার্ভারের দিকে, কম্প্রেসর থেকে রিজার্ভারের দিকেই যাইতে থাকবে, সমস্যা হবে না, কারণ ডিসচার্জ প্রেশার তো কমেই গেছে, সাকশান প্রেশার তো বাড়তেছে। সো আমরা জানি যে সবসময় হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে আমার কি বলে ফ্লো সবসময় ফ্লো হয়। সো হাই পটেনশিয়াল দ্যাট মিনস প্রেশার বেশি, তো সাকশান থেকে ডিসচার্জের দিকে ফ্লো হবে, যেটা স্টেবল অপারেশন, ওকে। সো এইভাবে হচ্ছে অ্যান্টি সার্জিং লাইনটা আমাদের সার্জিংকে কন্ট্রোল করে, খুবই সহজ জিনিস অ্যান্টি সার্জিং, ওকে। সো এই যে এইটা ছিল পুরো যে প্রসেসটা, সার্জিং কিভাবে হয়, ঠিক আছে, সার্জিংয়ের কারণ কী কী কারণে সার্জিং হয় এবং কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। আর এই যে প্রথমে আমি বলছিলাম না যে এই যে কিছু কজেস ইফেক্টস, ঠিক আছে, দেন এই যে কি ফিচার্স অফ সার্জিং, এখানে আমি বলছিলাম এগুলা এখানে এবার সবাই আশা করি বুঝতে পারবে, মানে এগুলো আমাকে আর পড়া আলাদা করে বোঝানো লাগবে না, এটা সবাই বুঝতে পারবে। সো আর এখানে কজেসের মধ্যে যে আমি এখানে লিখছি যে অপারেটিং আউটসাইড সেফ লিমিটস, দেন সিস্টেম ডিজাইন ইস্যুস, সাডেন চেঞ্জেস ইন ডিমান্ড, আর ওই যে সাথে আমি যে 3টা কথা বলছি, যে সাকশান প্রেশার যদি কমে, ঠিক আছে, তাহলে সার্জিংয়ের দিকে যাইতে পারে, দেন হচ্ছে ডিসচার্জ প্রেশার যদি বাড়ে তাহলে সার্জিংয়ের দিকে যাইতে পারে, আর টেম্পারেচার যদি বাড়ে তাহলেও কিন্তু সার্জিংয়ের দিকে যাইতে পারে কম্প্রেসর, ওকে। সো এইগুলো মনে রাখতে পারলে, এইগুলোও কিন্তু কজ, এই 3টাও কিন্তু কজ এক্সট্রা, ঠিক আছে। এইগুলো অ্যাকচুয়ালি এর মধ্যেই পড়ে যায়, বাট আমি আলাদা করে লিখে রাখলাম। সো এইগুলো ছিল মেইনলি সার্জিংয়ের কারণ, এবং আমরা অ্যান্টি সার্জিং এর মাধ্যমে সার্জিংটাকে প্রতিরোধ করতে পারি। আজকের মতো এতটুকুই, আশা করি পুরো টপিকসটা আমি বুঝাইতে পারছি, ওকে, থ্যাংকস।